নমস্কার, প্রত্যেককে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে বেশ কিছুদিন অনুষ্ঠান করতে পারিনি, একটু ব্রিচ অফ কোঅর্ডিনেশন হয়ে গেছে। শারীরিকভাবে কিছু সমস্যা আছে, সেটাই একটা মুখ্যত কারণ আর কি। যাই হোক, আজকেও শরীর খুব ভালো নয়, বাট যেহেতু খালি আছি তাই রেকর্ড করছি। বহু মানুষের প্রশ্ন ছিল আর কি, তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আজকে 10 তারিখ, এখন রাত্রি প্রায় 8:30 বাজে। তো এই সময় দুটো ইনসিডেন্ট নিয়ে আলোচনা করব, দুটো ভিন্ন এপিসোডে বলবো আর কি। তার মধ্যে প্রথমটা হচ্ছে আগামীকাল মঙ্গল রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, সেটার একটা ব্রিফ এফেক্ট কি হতে পারে। কারণ রাহু এবং মঙ্গল এই নক্ষত্রে দুজনকে মিট করবে অ্যাকচুয়ালি, যেটা 28 তারিখ, গত দিনের আলোচনাতেই বলেছিলাম 28 তারিখ ঘটবে। আর আগামীকালই 11 তারিখ বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। দীর্ঘদিন বুধ প্রায় 63-64 দিন মকর রাশিতে, মধ্যেখানে দিন দশেকের জন্য কুম্ভ রাশিতে 1.5 ডিগ্রির মতন প্রবেশ করে পুনরায় মকর রাশিতে প্রথমে বকরি হওয়া, বক্রগতিতে নিচের দিকে নেমে আসা, গত প্রায় 20 দিন আগে 21 তারিখ ফেব্রুয়ারি মাসের মার্গী হওয়া, তারপরে এই মার্গী পথ চলতে চলতে বুধ আলটিমেটলি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তার ইম্প্যাক্ট দুটো সেপারেট এপিসোডে করব। প্রথমটা বলছি যে মঙ্গল চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে। দেখুন, চন্দ্রের নক্ষত্র রোহিণী চন্দ্রের সব থেকে মানে বলতে পারেন সব থেকে ফেভারিট নক্ষত্র, কারণ এই নক্ষত্রের কিছু স্পেসিফিক গুণ আছে। সেই গুণ নিয়ে যখন আলাদা করে নাক্ষত্রিক আলোচনা যদি কখনো করি, আগে করেছি, এখানে নয় কিন্তু চ্যানেলে করেছি, সেখানে বলেছি। তো যাই হোক, সেটা নিয়ে পরে বলবো। রোহিণীর কিছু গুণ আছে। রোহিণী অ্যাকচুয়ালি যে প্রকৃতির নক্ষত্র, সেই প্রকৃতি এবং ঘরের বিন্যাস অনেকটা সেই রকম পায়। রোহিণী নক্ষত্রের নবাংশগুলোও যদি দেখেন তাহলেও দেখতে পারবেন যে তার সাথে বিন্যাসের একটা অন্তত 4টে নবাংশের মধ্যে 3টে নবাংশ কিন্তু রোহিণীর খুব ফেভারিট নবাংশ। তো সেক্ষেত্রেও রোহিণী নক্ষত্র অনেকটা কমফোর্ট এবং ফেভারেবল নক্ষত্র। কিন্তু গন্ডগোল হচ্ছে এই নক্ষত্রে রাহু অবস্থান করছে গত প্রায় 1.5 মাস ধরে। রাহু অবস্থান করার জন্য এই নক্ষত্রের কিছু চারিত্রিক ত্রুটি বা কিছু ভেনোমাস এফেক্ট রাহু এখানে তৈরি করবে। এটা রাহুর ক্যারেক্টার, যে যেখানে থাকবে সে তার গুণ অনুসারে সেই জায়গাকে প্রভাবিত করবার চেষ্টা করে। এটা সারা ইউনিভার্সাল ট্রুথ। তো রাহুর যে গুণ আছে, সেই গুণ কি কি গুণ আছে বহুবার বলেছি। রাহু হচ্ছে এক ধরনের বিষ, অ্যাকচুয়ালি ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন, নোংরা, ইললিগাল, ইললেজিটিমেট, রটেন, পচা, বাসি, র্যান্সিড, নষ্ট হয়ে যাওয়া কোনো বস্তু, বিশেষ করে খাবার, যেখান থেকে কোনো ইল স্মেল আর কি বেরোচ্ছে, ছল চাতুরি, অসম্ভব মিথ্যা, ধোঁকাবাজি, ঠকানো, প্রবঞ্চনা, দীর্ঘ টালবাহানাযুক্ত আইনি প্রক্রিয়া বা লড়াই, মিথ্যে বা সাজানো মামলায় অভিযুক্ত করা, শরীরের কোনো অংশ পচে যাওয়া, যেটাকে গ্যাংরিং বলে, দুর্গন্ধ, কুটিলতা, পাস হয়ে যাওয়া, শরীরের কোনো অংশ পুজ হয়ে যাওয়া, সেই সাথে রাহু যুক্ত। অর্থাৎ রাহু যখনই কোনো জায়গায় এসে, রাহু নিয়ে অনেকে অনেক গুণের কথা বলে, এবার এগুলোর মধ্যে যদি কোনো ইললেজিটিমেট কাজের মধ্যে কেউ যদি গুণ খুঁজে পায়, তাহলে গুণ, অবশ্যই গুণ, সেটাও একটা গুণ, নেগেটিভ গুণ। তো যাই হোক, মানুষকে ধোঁকাবাজি করা, মিথ্যে বলা, এগুলো একটা গুণ। তো এই গুণের মধ্যে চন্দ্রের মতন নক্ষত্র যখন চলে আসে, চন্দ্রের নক্ষত্র মানে সেই নক্ষত্রের মধ্যে চন্দ্রের কিছু তো গুণ অবশ্যই রয়েছে। চন্দ্র কি না, চন্দ্র প্রচণ্ড ইমোশনাল, আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। চতুর্থ ভাবের কারকতা হচ্ছে চতুর্থ ভাবের কালপুরুষের 4th হাউস, আমাদের লোয়ার এডুকেশন, আমাদের পিস অফ মাইন্ড, মায়ের জায়গা, গৃহসুখ, আমাদের শরীর, আমাদের কথাবার্তার প্রতি দৃঢ়তা, আমাদের কুটুম্ব স্থানের শক্তিবৃদ্ধি, আমাদের হায়ার এডুকেশনের একদম পেডিস্টাল ফরমেশন, অর্থাৎ কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করবে কিনা, কেউ ডক্টরেট করবেন কিনা, কেউ সায়েন্টিস্ট হবেন কিনা, যে যাই হন না কেন, কেউ স্পিরিচুয়াল পথে যাবেন কিনা, সমস্ত কিছুর 4th হাউস হচ্ছে ফান্ডামেন্টাল জায়গা।
সন্তানের বিকাশের ক্ষেত্রেও তার পেডিস্টালটা 4th হাউস থেকে দেখা হয়। যেহেতু 5th হাউস সন্তানের ভাব, তার দ্বাদশ ভাবকেও দেখতে হয় দেখার ক্ষেত্রে। যাই হোক, এত বিশদে যাচ্ছি না। তো চন্দ্রের এত গুণ আছে। চন্দ্রের যেটা সব থেকে বড় গুণ, যে চন্দ্রের মধ্যে প্রচণ্ড পরিমাণে মানব ধর্ম আছে। চন্দ্র অত্যন্ত দয়াশীল, মায়াশীল এবং অত্যন্ত ইমোশন দ্বারা চালিত একটি প্ল্যানেট, উপগ্রহ অ্যাকচুয়ালি, কিন্তু পৃথিবীর অত্যন্ত কাছে আছে বলে পৃথিবীরই অংশ একসময় ছিটকে বেরিয়ে গিয়ে পৃথিবীর চারপাশে পরিভ্রমণ করছে। তো পৃথিবীর কাছে আছে বলে তার প্রভাব অত্যন্ত বেশি হয়। তো সেই বেশি প্রভাবের জন্য চন্দ্রের প্রভাবের বাইরে কেউ নয়। আমাদের শরীরের প্রায় 75 থেকে 80% জল দিয়ে তৈরি, প্রোটোপ্লাজমের প্রায় 90% জলের অংশ। তো সুতরাং আমাদের শরীরে চন্দ্রের প্রভাব বা যে কোনো এই পৃথিবীর মধ্যে অবস্থানকারী যে কোনো প্রাণীর মধ্যে চন্দ্রের প্রভাব আছে। কনসিয়াস যারা যত বেশি তারা অনুভব করতে পারে, যারা আনকনসিয়াস তারা অনুভব করতে পারে না। এই চন্দ্রের নক্ষত্রে যখন রাহু আসবে, রাহু এই গুণগুলোকে নষ্ট করবে। অর্থাৎ আপনার ইমোশনাল ব্রেকডাউন হবে। আপনি যে ইমোশন নিয়ে রয়েছেন সেই ইমোশনকে, বহু মানুষ আছে দেখবেন ইমোশনকে বাঁধতে পারে, বহু মানুষ আছে পারেন না। ইমোশনাল ব্রেকডাউন হবে। ইমোশন থেকে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে, সেই ইমোশনকে কন্ট্রোল করতে পারবে না। কথাবার্তার মধ্যে অসংলগ্নতা আসবে, কারণ দ্বাদশ ভাব হচ্ছে বুধ চন্দ্রের। তো কথাবার্তার মধ্যে অসংলগ্নতা আসবে। এবং শনি, বৃহস্পতি, আজকে পর্যন্ত বুধ আছে, আমি যখন রেকর্ড করছি 29°11' বুধ আছে এখন। ইমিডিয়েট এই তিনজনেরই দৃষ্টি আছে চন্দ্রের ঘরে। অদ্ভুতভাবে বৃহস্পতির নিজের দৃষ্টিও আছে এই রাহু এবং মঙ্গলের উপরে, পঞ্চম দৃষ্টি। বৃহস্পতি এই মুহূর্তে প্রায় 25° কাছাকাছি আছে, 24°42' মতন জুপিটার আছে। তো সেই হিসাবে তার একটা ইম্প্যাক্ট পড়বেই এখন। সে তাকে যে গ্রহ যেখানে প্রভাব বিস্তার করবে সে তার প্রভাবই বিস্তার করবে, সে তো অন্য গ্রহের প্রভাব বিস্তার করবে না। এখানে একটা কোয়াবুলেশন হবে। এবার মঙ্গল যেদিন এখানে ঢুকবে, মঙ্গল কি করবে? ফার্স্ট অফ অল দেখুন, মঙ্গল হচ্ছে, আপনাদের বহুবার বলেছি, আরেকবার বলি, মঙ্গল হচ্ছে সেনাপতি, কালপুরুষের একদম প্রথম ভাবের কারক এবং অষ্টম ভাবের কারক। রবি থেকে ধরলে রবির সেনাপতি, চতুর্থ ভাব অর্থাৎ রবির সুখস্থান, যেখানে এখন কেতু বসে আছে, বৃশ্চিক রাশি, এবং নবম স্থান মেষ রাশি। তো সেই হিসাবে রবির যে ন্যায়দণ্ড, ন্যায়কারক যে জায়গা, সেটাও মঙ্গল দ্বারা নির্দেশিত হয়। তো মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গল এনার্জি, মঙ্গল ইঞ্জিনিয়ারিং, স্কিলের কারক। কিন্তু মঙ্গলের এই স্কিলের সাথে যদি জুপিটার কানেক্টেড না থাকে, ওয়েল কানেক্টেড না থাকে, তাহলে কিন্তু সেই ইঞ্জিনিয়ারিংটার একটা ব্লান্ট হয়ে যায়। সেগুলোর ব্যাখ্যা পরে বলছি। হাই ভেলোসিটি, খুব দ্রুত গতিতে কাজ করার প্রবণতা, মঙ্গলের মধ্যে সবসময় হঠকারিতা থাকে। মঙ্গল কোনো সময় আস্তে ধীরে ধৈর্য সহকারে কোনো কাজ করতে পারে না। ধরতক্তা মার পেরে একদম সঙ্গে সঙ্গে কাজ করবে। অ্যাক্সিলারেশন, ইলেকট্রিসিটি, পাওয়ার, এনথুজিয়াজম, অ্যারোগেন্স, প্রচণ্ড অ্যাগ্রেসিভ, মোটিভেশনাল, খুব মোটিভেট করতে পারে। অন্য লোক দেখে বলবে যে না দেখো এই ছেলেটি বা মেয়েটি কীরকম পরিশ্রম করছে, সুতরাং অন্যের ক্ষেত্রে মোটিভেশনাল। এক ধরনের বল, অবশ্যই বল, কারণ কাজ করতে গেলে ফোর্স লাগবে। এক ধরনের ভয় শূন্যতা, ফিয়ারলেসনেস কন্ডিশন, কোনো অবস্থাতে সে ভয় পায় না, সে পৃথিবীর কাউকে ভয় পায় না। তার মধ্যে তামসিক প্রবৃত্তি এত আছে, সে ধর্মকেও ভয় পায় না, অধর্মকেও ভয় পায় না। সে তার কাজ করে যাবে, সামনে যেই থাক, সামনে যদি গুলির ঝাঁকও আসতে থাকে সে এগিয়ে যাবে, মৃত্যু নিশ্চিত জেনেও এগিয়ে যাবে। এটা মঙ্গলের চরিত্র। অবস্টিনেন্স, প্রচণ্ড একগুয়েমি কোনো কাজের মধ্যে। ট্রাস্ট, জার্মেন্টেশন, অনেকবার বলেছি এটা, যে কোনো জিনিসের উদ্ভাবনের সাথে, কারণ যে কোনো জিনিস তৈরি হতে প্রাণ বিশেষ করে সেখানে একটা প্রচুর শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি মঙ্গলের মধ্যে আছে, কারণ মঙ্গলের মধ্যে টেম্পারেচার আছে। তো মঙ্গলের সাথে জার্মেন্টেশন যুক্ত। পোটেনশিয়াল, উইল ফোর্স, কারেজ, কোনো কাজে স্টিক করে থাকা, অর্থাৎ কাজ হোক না হোক, একটা বাড়িকে ঠেলে সরাবো, সেটা সরুক বা না সরুক, কিন্তু আমি ঠেলতেই থাকবো, এটা হচ্ছে মঙ্গলের প্রবৃত্তি। তো এবং ব্রেক অফ পেশেন্স, কিন্তু বারবার সে কাজটা করবে, অর্থাৎ পেশেন্স ব্রেক করবে কিন্তু আবার কাজ করতে যাবে। এই ধরনের একটা প্রবৃত্তি মঙ্গলের মধ্যে সবসময় থাকে। এবং মঙ্গল
যখন, তার মানে মঙ্গলের মধ্যে এক ধরনের অ্যারোগেন্স বলুন, অবস্টিনেন্স বলুন, এগুলো এক ধরনের ইমোশনেরই প্রবৃত্তি, কিন্তু সেই ইমোশনটা অনেক বেশি মাটি ঘেঁষা, মানে খুব একদম আমরা যাকে খুব সহজ ভাষায় বলি যে একদম রোম্যান্টিক ইমোশন, সেরকম নয় যে আকাশের দিকে তাকিয়ে আমি কিছু চিন্তা করছি এবং সেখান থেকে একজন স্রষ্টার মতন কিছু লিখে ফেললাম, সেরকম ধরনের ইমোশন নয় মঙ্গলের মধ্যে। মঙ্গলের মধ্যে একটা ইচ্ছে হয়েছে, ইচ্ছেটাকে সে ছলে বলে নয়, মঙ্গল ছলে বলে কাজ করে না। মঙ্গল যেটা করে সেটা হচ্ছে বলপূর্বক সেই কাজটা করে নেওয়ার চেষ্টা করে। কিছু সময় সে সাকসেসফুল হয়, কিছু সময় সে তার ইনভেইন হয়, কাজটা হয় না, কিন্তু তার প্রক্রিয়ার মধ্যে কোনো নেই, কোনো অভাব নেই, তিনি জোরপূর্বকই কাজটা করবে। রাহু যে কাজটা ছলচাতুরি থেকে করে, যেটা আগে বললাম কিছুক্ষণ আগে, আর শুক্র যে কাজটা ন্যাগিং করে কনস্ট্যান্টলি, তিনজনেরই কিন্তু মোডাস অপারেন্ডি এক, তিনজনই অন্যায় কাজ করবে। মোডাস অপারেন্ডি অন্যায়, মানে তামসিক প্রবৃত্তি তো মোডাস অপারেন্ডি, সুতরাং আপনাকে কাজের মধ্যেই জড়াবে, সেই জন্য অন্যায় বলছি কথাটা। আপনাকে কর্মবন্ধনের মধ্যে যুক্ত করবে। তিনটে প্ল্যানেটই কর্মবন্ধনে যুক্ত করে, বৃহস্পতিও করে, কিন্তু বৃহস্পতিকে যদি কেউ পজিটিভলি ইউজ করতে পারে তাহলে সেটার ক্ষেত্রে অন্যরকম প্রবৃত্তি থাকে, কিন্তু এই তিনটে প্ল্যানেটের পজিটিভ নেগেটিভ আপনি যাই বলুন আপনাকে বন্ধনে করবেই, কিন্তু তিনজনের প্রক্রিয়া তিন রকম। রাহু মঙ্গল যখন একসাথে হয়ে যায় তখন এটা এই সমস্ত গুণগুলো অধিক পরিমাণে বেড়ে যায়। রাহু কি করে, তখন ক্যামেলিয়ান হয়ে যায়, তখন সে মঙ্গল হয়ে যায়। রাহুর তো নিজের কোনো অবস্থান নেই, রাহুকে কেউ দেখতে পায় না, তো রাহু কি করে, রাহু অদৃশ্য অবস্থায় আছে কোথাও, তার আপনারা খালি চোখে বা আমরা কেউ দেখতে পারি না, তার শুধু তার ফেস যখন যাচ্ছে বা সে যখন খারাপ ভালো জায়গায় আছে, ভালো কিছুই বলবো না, যখন খারাপ জায়গা দিয়ে আছে সে হাড়ে হাড়ে আপনাকে বুঝিয়ে দেবে সে কোথা দিয়ে পাস করছে। সে যখনই মঙ্গলের সাথে অবস্থান করে, সে কিন্তু খুব পছন্দ করবে মঙ্গলের অবস্থানটা, ঘরটা শুক্রের, নক্ষত্রটা চন্দ্রের, এবং সাথে আছে কে মঙ্গল, তার খুব প্রিয় সাথী, কারণ তারও মোডাস অপারেন্ডি একই রকম। তো সেই হিসাবে যত রকম অনৈতিক প্রবৃত্তি এখানে কিন্তু জাগ্রত হবে। শুক্রের ঘর মানে অনৈতিক প্রবৃত্তি কিন্তু বেশি পরিমাণে জাগ্রত হবে। শুক্রের এটা স্থির রাশি, এখানে কি হবে, বসে বসে সংকল্প করে কাজ করার প্রবৃত্তি, দৌড়ঝাঁপ করে কাজ করার থেকে অনেক বেশি হিটাপোনা প্ল্যান যাকে বলা যায়, অর্থাৎ সে একটা প্ল্যান করবে এবং সেটাকে প্রয়োগ করার চেষ্টা করবে, অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এই মঙ্গলের এখানে হচ্ছে একটা বেসিক প্রবৃত্তি। যখনই সে চন্দ্রের নক্ষত্রে যাবে, চন্দ্রের যে গুণগুলো রয়েছে, যে সৌম্য গুণগুলো রয়েছে, সেই গুণগুলোকে কিন্তু এরা দুজনেই ডিস্ট্রয় করে দেবে, এবং চন্দ্র ভীষণভাবে ইল ট্রিটেড হবে অ্যাকচুয়ালি। এবং খুব অদ্ভুত ব্যাপার, আগামীকাল চন্দ্রও একসাথে ধনিষ্ঠা নক্ষত্রেই থাকছে। কালকে যখন এই ব্যাপারগুলো নক্ষত্র শিপমেন্ট হবে, তখন চন্দ্রও মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করবে, সেই হিসাবে ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, মানে বুধ এবং চন্দ্র একসাথে ঘর শিপমেন্ট হবে। অদ্ভুত যোগসূত্র আছে, সেই হিসাবে মঙ্গল এবং চন্দ্রের মধ্যে একটা নক্ষত্র বিনিময় আছে কালকে, আগামীকাল আর কি 11 তারিখ। তো সেই হিসাবে বলছি চন্দ্র ভীষণ ম্যাল ট্রিটেড হবে। চন্দ্র খুব কোমল, খুব টেন্ডার, চন্দ্র এত বল নিতে পারে না, শুক্রও নিতে পারে না, কিন্তু শুক্র কিন্তু তাতে কোনো এফেক্ট হয় না। শুক্র কিছুক্ষণ চুপ করে থাকবে, আবার সে নিজের কাজে লেগে যাবে, কারণ শুক্রের আদিম প্রবৃত্তিটা খুব বেশি আছে, কিন্তু চন্দ্রের সেটা নয়। চন্দ্র অ্যাকচুয়ালি খুব টেন্ডার, খুব নরম। চন্দ্র ভেঙে পড়বে, ব্রেকডাউন হয়ে যাবে, ফলে মনের মধ্যে কি হবে, নির্মমতা, এক ধরনের অ্যারোগেন্স তৈরি করবে, হটকারিতা তৈরি করবে, অ্যাঙ্গার, এক ধরনের রাস্তাঘাটে লড়াই করবার প্রবণতা, অর্থাৎ কথা কাটাকাটি থেকে লড়াইয়ের জায়গায় চলে যেতে পারে। সামান্য ভুল কিন্তু বিরাট পদক্ষেপ নিয়ে নিতে পারে। সুতরাং প্রত্যেকেই নিজের মস্তিষ্কের ওপরে পূর্ণ নিয়ন্ত্রণ রাখবেন এই সময়টা। 28 তারিখ অ্যাকচুয়ালি দুজনের মধ্যে ক্রসিং হবে, সেটা হচ্ছে 20°4' এই ঘরে 28শে মার্চ ক্রস করবে। ক্রস করে যাওয়ার পরে পরবর্তী মোটামুটি 10 দিন, আমি 6 তারিখ পর্যন্ত বলেছি, 6ই এপ্রিল পর্যন্ত, তারপরে দুজনের মধ্যে মোটামুটি যে ডিফারেন্সটা হয়ে যাবে, নক্ষত্র শিফটিংও হয়ে যাবে, কারণ মঙ্গলের তখন ভালো গতি হয়ে যাবে, পূর্ণ গতির থেকেও বেশি হয়ে যাবে, 40 মিনিটের কাছাকাছি গতি এসে যাবে, 37-এর থেকে বেশি। তো সেই হিসাবে মঙ্গল খুব দ্রুত ওই 23°20' পথটা, 23°20' পর্যন্ত রোহিণী নক্ষত্র আছে, সেটা পার করে
নিজের নক্ষত্রে ঢুকে যাবে এবং রাহুও সে কদিনে কিছুটা নেমে আসবে। তো ডিফারেন্সটা বেড়ে যাবে, তখন আর এই প্রবলেমটা অকারেন্সটা ডাইলিউটেড হয়ে যাবে। তো মানে কোনো ইমোশনাল ডিসিশন কেউ নেওয়ার চেষ্টা করবেন না, এটা আপনাদের বারবার বলছি। মানে হঠাৎ মনে হলো খুব উদার বা অনুদার, কোনোটাই হওয়ার দরকার নেই। যেটা যেটা আপনার যে কোনো চিন্তার ক্ষেত্রে তার জন্য সময় নেবেন। মানে চন্দ্র দ্বারা পুরোপুরি চালিত হয়ে চিন্তা করবেন না, কারণ চন্দ্র দ্বারা যদি চালিত হন তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, সেই ইম্প্যাক্ট কিন্তু কদাপি ভালো হবে না। এবং চেষ্টা করবেন কোনো ল্যান্ড ডিলিং, কোনো ইমুভেবল প্রপার্টি যেগুলো আছে সেগুলোর যদি কোনো সেল পারচেস এই সময় করেন, এই আগামীকাল থেকে 6 এপ্রিল পর্যন্ত, যাদের ক্ষেত্রে দশা ভালো আছে বা তাদের ছকের মোটাস অপারেন্ডি বেটার আছে তার অসুবিধে নেই, কিন্তু যারা দশাগত সিচুয়েশন একটু নেগেটিভ আছে বা প্ল্যানেট পজিশন ঠিক নেই জানেন, তারা একটু সাবধানে এই ডিলিংগুলো করবেন বা যদি সম্ভব হয় না করবেন। মাসটাও চৈত্র মাস যাবে, তো সেই হিসাবে অনেকেই করেন, আবার অনেকে করেন, যে যেরকমভাবে বিশ্বাস করেন চেষ্টা করবেন অ্যাভয়েড করে যাওয়া। ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, লং রানে ভুল করিয়ে দেবে, কারণ বৃহস্পতি এখনো বল হয়নি। বৃহস্পতি 26 তারিখের আগে বল পুরোপুরি পাবে না, পুরোপুরি বল দেওয়ার মতো জায়গায় জুপিটার আসছে না, জুপিটার এখনো নিচের ফল দিচ্ছে পুরো। যাদের ক্ষেত্রে খুব ভালো দশা না আছে বা তাদের ছকের সেই দৃঢ়তা না আছে, জন্মকালীন বার্থ হরোস্কোপ এবং বোধ নবাংশ খুব দৃঢ়তা না আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বল দেবে না, নেগেটিভ দিয়ে দেবে। একটা শুধু বলে রাখি, আমাকে 2-4 জন প্রশ্ন করেছেন যে যাদের ক্ষেত্রে মূল ত্রিকোণেই অবস্থানটা পড়ছে, অর্থাৎ যারা ধরুন লগ্ন দেখে ছক দেখেন, মনে করুন সিংহ লগ্নে দশমে ঘটনাটা ঘটছে, তাদের ক্ষেত্রে কি পড়বে? যাদের ক্ষেত্রে মনে করুন নবমে পড়ছে, মানে কন্যা লগ্ন, তাদের ক্ষেত্রে কি হবে? প্রথম কথা বলে রাখি, যে কোনো দ্যুতি প্রতিদ্যুতি নেগেটিভ যখন হয়, সেটা যেখানেই পড়ে এবং যার যত বেশি ফোর্স থাকে, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা কিন্তু সেই ভাবকে অবশ্যই প্রভাবিত করবে, কিন্তু আপনার বার্থ হরোস্কোপে দেখবেন। এবার আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করুন কোনো লোকের কন্যা লগ্ন, তার জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে ওখানে রবি থাকবে, এবার যত ডিগ্রিতেই থাক, মনে করুন বুধও কাছাকাছি থাকবে, মনে করুন একই ঘরে আছে, মার্গী আছে দুজনে, তো নবম স্থানে রবি বুধ রয়েছে, তো সেক্ষেত্রে যখন সেখানে রাহু মঙ্গলের দ্যুতি তৈরি হবে, সেটা কিন্তু একেবারেই ভালো দ্যুতি তৈরি হবে না, ধর্মস্থান নষ্ট হবে, অর্থাৎ আপনার চিন্তা ভাবনার মধ্যে বিকৃতি আসবে, অ্যাবারেশন আসবে, খুব ক্ষণিকের কর্ম করে লাভ করার প্রবণতা, অর্থাৎ মানুষকে চিট করা, পরিষ্কার ব্যাপার, বা ধরুন অন্যায় পথে চলে যাওয়া, পথভ্রষ্ট হওয়া, খারাপ দশায় থাকলে তো অনিবার্য, মোটমাট ধর্মস্থান নষ্ট হবে, পিতার স্বাস্থ্যের জায়গা নষ্ট হবে। এবার পিতার যদি দশা সেক্ষেত্রে ভালো থাকে, সেক্ষেত্রে কিছুটা সেফগার্ড তিনি পেয়ে যাবেন। মোটমাট আপনার নবম স্থান এত গুরুত্বপূর্ণ, সব স্থানই গুরুত্বপূর্ণ, নবম স্থান ভীষণ গুরুত্বপূর্ণ স্থান, ছকের একেবারে মেরুদণ্ড যাকে বলা যায়, সেই স্থানে যদি এরকম ঘটনা ঘটে, বা কারোর যদি পঞ্চম স্থানেই ঘটে, মনে করুন মকর লগ্ন আছে, সেটা 5th হাউসে ঘটছে, একেবারেই ভালো নয়, কারণ লগ্নের উপর দিয়ে স্যাটার্ন পাস করছে এবং বৃহস্পতিও মুভ করছে, তো সেটাকেও খুব ভালো বলা যায় না, নিশ্চল করে দেবে পুরো জায়গাটাকে 6 তারিখ 7 তারিখ পর্যন্ত, খুব একটা বেশি পোটেনশিয়াল দেবে না, রেজাল্ট আটকে দিতে পারে ভালো দশায় না থাকলে, বা যে রেজাল্ট করতে চাইছেন তার থেকে অপেক্ষাকৃত কম রেজাল্ট করতে পারে, মানে তার পার্সেন্টেজ অফ মার্কস যেটা বলেন সেটা কম হতে পারে। নাম্বার 2 হচ্ছে সন্তানের জায়গাতে উদ্বিগ্নতা রাখবে, মূল ত্রিকোণে থাকলে ভালো জায়গা দেবে না। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, কর্মস্থানকে প্রভাবিত করবে, ধর্মস্থানকে প্রভাবিত করবে। ধর্মস্থানে যারা প্রিচিং করে, অর্থাৎ যারা ভগবানের কথা শোনান, এরকম বহু মানুষ আছেন প্রিচ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাণীর ক্ষেত্রে একটা ফরগেটফুলনেস, ভুলে যাওয়া এরকম হতে পারে, বা মুখ থেকে ভুল মন্ত্র বেরিয়ে যাওয়া এরকম হতে পারে। মনে করুন গীতা পাঠ করেন, আমরা করতাম আগে, তো কোনো একটা শ্লোক, মনে করুন 9 নম্বর অধ্যায়ে 2 নম্বর শ্লোক বলছে, তো
হট করে 3 নম্বর শ্লোক চলে আসতে পারে, এরকম ভুল করার একটা প্রবণতা কিন্তু তৈরি করবে বাণীর ক্ষেত্রে। অর্থাৎ মোটমাট ধর্মস্থানকে প্রভাবিত করবে, পিতার স্বাস্থ্যকে প্রভাবিত করবে, কাজের জায়গায় ইনসাবঅর্ডিনেশন হতে পারে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য, বচসা, খারাপ দশায় থাকলে ব্যাপারটা আরো বেশি রকম খারাপ হতে পারে। বৃহস্পতি যদি একবার কুম্ভ রাশিতে ঢুকে যায় তাহলে সিংহ লগ্নে দৃষ্টি দেবে, সেক্ষেত্রে ব্যাপারটাকে কিছুটা কমিয়ে দিতে পারে, কারণ ঘটনাটা বৃহস্পতির 4th হাউসে ঘটবে। বৃহস্পতি কিছুটা তার টেম্পারমেন্টকে কমিয়ে দেবে, কিন্তু এখনো সেটা ঘটছে না, সেটা ঘটবে 5 তারিখের পর, এপ্রিল মাসে। ততক্ষণে তো ঘটনাটা ঘটে যাচ্ছে। মূল ত্রিকোণের ব্যাপারটা এর থেকে বেশি বলতে পারবো না, কারণ আপনার লগ্নের অ্যাকচুয়ালি ডিগ্রি কত যারা প্রশ্ন করেছেন তারা দেননি, সুতরাং নবাংশে সেটা কতটা বিস্তার ঘটবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। সিংহ লগ্নের বিস্তার মেষ লগ্ন থেকে ধনু লগ্ন পর্যন্ত আছে। আমার লগ্ন যেরকম 11 ডিগ্রি 20 মিনিটে আছে, তো সেক্ষেত্রে সেটা নবাংশে কর্কট লগ্ন পড়ে। আমি জানি না, সুতরাং আমার পক্ষে সেই প্রেডিকশনটা করা সম্ভব নয়। যে 3-4 জন আমাকে প্রশ্ন করেছেন আমি তাদের হয়ে এর থেকে বেশি বলতে গেলে সেটা অ্যাকচুয়ালি এক ধরনের হলোড্রাম হয়ে যাবে, সেটা বলাটা ঠিক হবে না। আমি শুধু নর্মাল বলে রাখছি যে প্রচন্ড ইমোশনাল আউটব্রাস্ট হতে পারে, প্রচন্ড মারাত্মক রকম ক্রোধ আসতে পারে, এবং ক্রোধ থেকে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আগুন লাগার প্রবণতা তৈরি করবে প্রচন্ড, বিশেষ করে ইলেকট্রিসিটি থেকে, গ্যাস লিক থেকে, বাচ্চাদের থেকে এই সমস্ত জিনিসগুলো একটু দূরে রাখবেন। এখন সমস্ত বাড়িতেই প্রায় থাকে, আমাদের ইনভার্টার থাকে, বাচ্চাদের সেখানে যেতে দেবেন না, বা গরম পড়ছে আস্তে আস্তে সেগুলোকে প্রপারলি চেক করিয়ে নেওয়া চেষ্টা করুন। আর যারা জলজ স্থানে কোথাও ঘুরতে যাচ্ছেন এরকম, বা কোথাও জল আছে সেখান থেকে খুব সাবধান, বিশেষ করে অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে যখন কোটাল আসছে বা জোয়ার আসতে পারে, এই টাইমগুলো একটু রেকর্ড করে জলে নামবেন, বিশেষ করে যে বাচ্চা যদি সাথে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে বারবার বলছি, বা বয়স্ক মানুষ যদি সাথে থাকেন তাহলে এই সময়গুলোকে একটু মেনটেন করবেন, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে কিছু। সেটা অবশ্যই দশা অন্তর্দশার এফেক্টে হতে পারে, না হলে বিরাট কিছু হবে না। এবং মনে রাখবেন রোহিণী নক্ষত্র কিন্তু, রোহিণীর মধ্যে এক ধরনের, আমি কখনো নক্ষত্রের শেপগুলো আপনাদের বলেছিলাম অ্যাকচুয়ালি, পুরনো প্রোগ্রাম আমার 18 সালের আর্কাইভ যদি কখনো দেখেন গ্লোব টিভিতে সেখানে আছে। এর ফেসটা না, যে ইন্দ্রের যে রথ আছে সেই রথের মতো, এর যে শেপটা, চ্যারিয়েট শেপটা, এটা অ্যাকচুয়ালি অনেক গুণ নির্দেশক নক্ষত্র। যত গুণ থাকবে সে মানুষ যদি কোনোভাবে টার্নিশ হয় তার অপবাদও তত বেশি হবে। একটা জিনিস খেয়াল করবেন, একটা বিশিষ্ট লোকের যদি তার বিরুদ্ধে যদি কোনো অপবাদ হয় সেটা যেরকম অনেক দ্রুত ছড়ায়, বা সেটা অনেক বেশি মানহানিকর তো সবার ক্ষেত্রেই, কিন্তু তারটা কি অনেক বেশি মানুষের কাছে প্রভাবিত করে ব্যাপারটা, এরকম একটা হওয়ার প্রবণতা এখানে থাকে, অসম্মান সূচক সিচুয়েশন। সেটা চেষ্টা করবেন, এই বেশি দিন নয়, কারণ দুজনেই পূর্ণ গতিতে যাচ্ছে, খুব একটা যদি একটু সচেতন থাকলে ব্যাপারটা কিছুই নয়, বেরিয়ে চলে যাবে। আর যদি খারাপ দশায় থাকেন বা ব্যাপারটাকে উপেক্ষা করছেন, অন্তত যারা মানেন তারা উপেক্ষা করবেন না, যারা মানছেন না তাদের ব্যাপারটা আলাদা, যারা মানেন না তারা তো দেখেনি না, সুতরাং যারা মানছেন তারা এই সময়টাকে জাস্ট একটু ট্যাক্টফুলি মেনটেন করে বেরিয়ে যাবেন, কথা কম বলবেন। জিহ্বা হচ্ছে এমন একটা অর্গান যেখান থেকে যত সমস্যার সূত্রপাত হয়, জিহ্বাকে কন্ট্রোল করতে শিখুন। দিনে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা মৌন থাকার চেষ্টা করুন, কথা বলবেন না কারোর সাথে। এমন একটা সময় নির্বাচন করুন যখন বাড়ির লোককেও প্রভাবিত করবে না আপনার এই হ্যাবিটটা, বা ধরুন অফিস বা আপনি যে কাজ করেন তাকে প্রভাবিত করবে না। নিশ্চয়ই অফিসে গিয়ে আপনি চুপ করে বসে রইলেন, সেটা তো একটা ঠিক সুস্থ বিহেভিয়ার দেখায় না। অনেকে অন্যরকম মিন করতে পারেন, কিন্তু বাড়ির মধ্যেই এমন একটা সময় নির্বাচন যাতে কি আপনার হ্যাবিট হয়, কথা বললেই বিতর্ক হবে, তো সেই বিতর্কিত কথা না বলা, এই সময় কথা বললে, কারণ কালপুরুষের 2য় ঘরে হচ্ছে, তো অ্যাকচুয়ালি ওটা বাক নির্দেশক ঘর, কালপুরুষের বাক নির্দেশক ঘর, তো সবার ক্ষেত্রেই বাককে কিছুটা প্রভাবিত করবে। চেষ্টা করবেন
যে সেটার ফাঁদে পা না দেওয়ার, অ্যাভয়েড করে দেওয়া, তাহলেই দেখবেন জিনিসটা কিছুই নয়, ট্যাক্টফুলি বেরিয়ে যেতে পারবে। আমি পরের একটা ভিডিও একসাথে আপলোড করে দেবো, সেটা বুধের কুম্ভ রাশিতে ট্রানজিট, জাস্ট এর পরেই রেকর্ড করে আপনাদের দিয়ে দিচ্ছে। ভালো থাকবেন প্রত্যেকে, এমন কিছু ওয়ারিড হওয়ার মতন এমন কোনো ব্যাপার নয়। বৃহস্পতির ট্রানজিট ভালো দিকে যাচ্ছে, অত্যন্ত দ্রুত, আর 15 দিনের মধ্যে বেটার জায়গায় চলে যাবে। সুতরাং মানে বেটার জায়গায় চলে যাওয়ার মতন অবস্থায় চলে যাবে, সুতরাং একটু একটু করে বেটার ফল দেওয়াও শুরু করবে। ভালো থাকবেন প্রত্যেকে।